নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশিরা সম্পূর্ণ আতঙ্কে রয়েছে। কারণটা কি জানেন তো? কারণ পার্বত্য চট্টগ্রাম থেকে এখন কিন্তু স্বাধীনতার দাবি উঠেছে। তারা বলছে যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করো। স্বাভাবিক, বিগত 54 বছর ধরে যেভাবে তারা অত্যাচারিত হয়েছে, তাতে তাদের জন্য তো বাংলাদেশ সরকার কোনো কিছুই ভাবেনি আজ পর্যন্ত। আর এই জন্য তারা এখন কি করছে? ভারত সরকারের ওপর প্রেসার দিচ্ছে যে এই পার্বত্য চট্টগ্রামে যে প্রতিবাদটা চলছে, যে হিংসাটা হচ্ছে, সেই হিংসার মূলে হচ্ছে ভারত সরকার। তাই বিভিন্ন ওখানকার রাজনেতারা বিভিন্ন কথা বলছে, সেটা আপনাদের অজানা নেই, প্রত্যেকেই কিন্তু শুনেছেন। রিসেন্টলি আমার একটা ভিডিও হাতে আসলো, সেখানে জামাতের কোনো এক নেতা নাকি বলেছে যে আবারও ভারতের সঙ্গে তারা মুক্তযুদ্ধ করতে চায়। মানে এতদিন মুক্তিযুদ্ধ হয়েছে, সেটা 71 সালে, সেটা কার সঙ্গে? পাকিস্তানের বিপক্ষে। এবার নাকি ভারতের বিপক্ষে হতে চাই। শুনেছি ওদের নিউজে কি বলছে সেটা আগে আপনাদেরকে শোনাবো। ওরা কি বলছে সেটা আগে দেখুন, দেখার পর আপনাদের সঙ্গে আরো বিশ্লেষণে আমি আলোচনা করছি। কিছু সামান্য কিছু বিশ্লেষণ করো, বেশি বড় ভিডিও না, আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ। তো চলুন আগে ওদের প্রতিবেদনটা দেখে আসি। একটা অ্যাঙ্কার তিনি জিজ্ঞেস করছেন যে জামাত নাকি আবারও নতুন করে মুক্তিযুদ্ধ চাই, কি বলছে এক্স্যাক্টলি, আগে ভিডিওটা দেখে আসি, চলুন। জামায়াতের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ তাহের, তিনি যদিও একটু পুরনো বক্তব্য, তবুও আমি বক্তব্যটি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে তিনি সম্প্রতি নিউ ইয়র্কে আছেন, সেখানে তিনি কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চান তিনি। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তিনি কি বলেছেন, যে অনেকে বলে জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, দোয়া করি তারা যেন করে, নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার সুযোগ পাবো। তিনি বলেছেন আমাদের কমপক্ষে 50 লাখ যুবক প্রস্তুত রয়েছে যারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে, তাদের দুই ভাগে ভাগ করবো। খুব স্পেসিফিক্যালি উনি বলেছেন এক ভাগ গেরিলা যুদ্ধ করবে, আরেক ভাগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। এই বিষয়টি নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে যে প্রকৃত মুক্তিযুদ্ধ বলতে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, যে ভারতের বিরুদ্ধে এখন যেই কল্পিত যুদ্ধের কথা উনি চিন্তা করছেন সেখানে যারা অংশগ্রহণ করবে সেটি প্রকৃত মুক্তিযুদ্ধ, আর 71 সালে যেটা হয়েছিল সেটি প্রকৃত ছিল না, সেরকম কিছু বলতে চেয়েছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 50 লাখ যুবক যে প্রস্তুত রয়েছে তিনি বলেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে বললেন, যদি একটু আমাদেরকে বলেন। দেখেন, জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যে বক্তব্য, আপনি দেখুন মেন্টালিটির লেভেলটা দেখবেন। অ্যাকচুয়ালি দেখুন, একটা প্রবাদ আছে না যে বাঁশ কেন ঝাড়ে আয় আমার, তো সেটাই আর কি। এই যে বাংলাদেশিদের ভারতকে বারবার খোঁচা মারা, বিশেষ করে জামাতি যে সমস্ত নেতা মন্ত্রীরা যারা রয়েছেন আর কি, তাদের প্রত্যেকের একটাই স্বভাব, যে ভারতের বিপক্ষে কথা বলা। আবার একটা ফ্যাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম নির্বাচিত হয়ে আসেন, ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকারের আগে এই জামাত ইসলাম থেকে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছিল, তার সঙ্গে দেখা করতে আসা হয়েছিল। দেখুন, এইটার রিজনটা বুঝতে পারছেন তো, যে বাংলাদেশের রাজনীতিতে তারা ভারতকে মানে নিজেরাই ইনভাইট করে, ভারতকে যাওয়া লাগে না, ভারতকে নিজেরাই ইনভাইট করে। আজকের ডেটে তারা বলছে তো যে জামাত আসলে পারে ভারত নাকি আক্রমণ করবে, এগুলো সম্পূর্ণ ভুয়ো। দেখুন, ভারত প্রথম থেকেই বলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ কিন্তু এতদিন থাকে না। এই সরকারকে কিন্তু খুব শীঘ্রই ছেড়ে দিয়ে একটা কোনো নির্বাচিত রাজনৈতিক কোনো একটা দলের হাতে দেশটাকে তুলে দেওয়া উচিত। তার জন্য ইলেকশন করানোর দরকার, এটা ভারত সরকার প্রথম থেকে বলে আসছে। তাই যদি নির্বাচিত কোনো দল আসে, সেটা জামাতে হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা হতে পারে আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেয় ওরা, তাহলে আওয়ামী লীগও হতে পারে। তো সেই তিনটে দলের মধ্যে এনসিপি হবে না, কারণ এনসিপির সেই অকাতটা নেই। সাধারণ মানুষের ভোট না পেলে শুধুমাত্র ওই কয়েকজন ক্যাডার নিয়ে তারা কোনোদিনই সত্তায় থাকতে পারবে না বা রাজনীতিতে দেশ চালাতে পারবে না, এটা আমরা 100% জানি। তবে জামাতে যদি আসে, সেই জায়গায় কি ভারত কোনো সময়ের জন্য বলেছে যে ভারত আক্রমণ করবে বাংলাদেশকে? আর আক্রমণ যদি করতেই হয়, তার জন্য জামাতেরও দরকার নেই, তার জন্য আওয়ামী লীগেরও দরকার নেই, তার জন্য বিএনপিরও দরকার নেই। আর 50 লাখ যে যুবক রেডি আছে, তাহলে ভারত সরকার কি আঙুল চুষছে? আমাদের যে এই যে কোটি কোটি ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের দেশে, এখন পৃথিবীর সামরিক দিক দিয়ে ভারতের স্থান কোথায়, আর বাংলাদেশ একবার নিজেকে ভেবে দেখুক সেই জিনিসটা। তাই যারা এই ধরনের উস্কানি দেয়,
যারা এইভাবে খোঁচা মারার চেষ্টা করে তাদের আসলেই মেন্টালিটিটা সেই রাজাকারদের মতো, যে পাকিস্তানিরা যেমনটা করে আর কি, তাদের ক্ষমতা নেই কিন্তু বেশি অতিরিক্ত বড়াই করে আর কি, সেই ধরনের তারা ইন্সপায়ার হয়েছে পাকিস্তানের কাছ থেকে। আজকে তুর্কি বাংলাদেশের সাথ দিচ্ছে, আজকে পাকিস্তান বাংলাদেশের সাথ দিচ্ছে, তাই তারা নিজেদেরকে বিরাট কিছু ভাবছে। কিন্তু একদিন দেখবেন এই তুর্কির হাতেই বাংলাদেশ কিন্তু হেনস্থা হবে, এই পাকিস্তানের হাতেই বাংলাদেশ কিন্তু আবার সেই বেড়ির মতো আঁকড়ে ধরবে বাংলাদেশকে। তাই বাংলাদেশের বেড়ানোর ক্ষমতা থাকবে না, তখন তারা আবার পা ধরতে আসবে সেই ভারতের কাছে। দেখুন এই জিনিসগুলো আমরা অতটা মাথায় নিচ্ছি না, কারণ সিম্পল কিছু জিনিস। এই জামাতে ইসলামের জিয়েদ যত বড়ই নেতা হোক না কেন, তার ক্ষমতা নেই ভারতকে ছাড়া সার্ভাইভ করা। তাই ভারতকে তাদের সার্ভাইভ করতেই হবে। রিসেন্টলি দেখলেন না কেমন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে খুশি করার জন্য কেমন আম পাঠিয়ে দিল, ইলিশ পাঠালো। আমাদের ভারত থেকে কি রিকোয়েস্ট করা আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি রিকোয়েস্ট করেছিল? করেনি, কিন্তু পাঠানো হলো। কারণটা কি? কারণটাই হচ্ছে ওখানে। তাই দেখুন এই জামাতে ইসলামরা, এই সন্ত্রাসবাদীরা যত যাই চেষ্টা করুক না কেন, ভারত সরকার তার নিজের কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকাতে যেভাবে ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে সেটা সারা বিশ্ব দেখছে। সারা বিশ্ব এখনো স্বীকার করে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাধারণ যে সমস্ত নন মুসলিম যারা রয়েছে তাদেরকে অত্যাচার করা হয়, তাদের নির্যাতন করা হয়, তারা নির্যাতিত, এটা স্বীকার করে প্রত্যেকে। যখনই নির্যাতিত হবে তখনই তারা তো অন্য দেশের ডিমান্ড করবে, তখনই তারা বলবে আমাদেরকে সেপারেট করো। যদিও এই পার্বত্য চট্টগ্রাম একটা সময় ভারতের অংশ ছিল, একটা সময় কি 1947 সালে তারা ভারতের পতাকায় ওখানে উড়িয়েছিল। তারপর পাকিস্তান বিভিন্ন রকমের, যখন ভারত বিভাজন হয় তখন কিন্তু পাকিস্তানের দিকে ফেভার করেছে। আমাদের ব্রিটিশ সরকার যখন ভারতকে বিভাজন করে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে চলে যায় তখন কিন্তু পাকিস্তানকে ফেভার করেছে তারা। তাই বিভিন্ন এলাকা যেগুলো নিয়ে দ্বন্দ্ব হতে পারে সেইগুলো কিন্তু পাকিস্তানের মধ্যেই রেখে দিয়েছিল তারা। বেশ কিছু এলাকা যেগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সেখানে থেকে কিন্তু আমাদেরকে চলে আসতে হয়েছে। তো এই জিনিসগুলো তারা সৃষ্টি করে থয়ে গিয়েছে ঝামেলা। তাই ভবিষ্যতে এই ঝামেলাটা চলবে। এই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, এটা কিন্তু ভারতেরই অংশ, এটাকে পরে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশের সঙ্গে, মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে ইনক্লুড করা হয়েছে। তাই ওরা যদি বলে ভারতে চলে আসবে, আর তার জন্য যদি ওদের ওই শান্তি বাহিনী রয়েছে, সেই শান্তি বাহিনী যদি ওখানে বিদ্রোহ করে তাহলে করতেই পারে, সেটা তাদের অধিকার। তারা দেশকে স্বাধীন করবে, বিদ্রোহ করছে, যেমন আরাকান আর্মি করছে আর কি, এক্স্যাক্টলি সেরকম কিছু হতে চলে। তাই বাংলাদেশের আগামী দিনের অবস্থা খুব খারাপ হবে। বাংলাদেশ যাই বলুক না কেন, তার যে পরিস্থিতি সেটা আগামী দিনে খারাপ হতে চলেছে। এখন এই সরকার নিজের পিঠ বাঁচাতে ভারতের দিকে আঙুল তুলছে ঠিকই। আমরা আগেই বলেছি যে ইউনূস মোহাম্মদের যে সরকার রয়েছে সেই সরকার মানেই হচ্ছে জামাতের সরকার। আর এই জামাতের সরকার নিজেদের পিঠ বাঁচাতে এখন ভারতের দিকে আঙুল তুলছে, যে ভারতের সঙ্গে যুদ্ধ হবে, এই হবে বলে তার নিজের ঘরে যেটা ঘটছে সেটাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন সেটা বিফলে যাবে, কারণ ভারত সরকারের হাতে এখন প্রচুর কাজ রয়েছে। তারা বাংলাদেশের দিকে ঘুরেও তাকাচ্ছে না। ভারত সরকার এখন অন্যান্য জায়গাতে নিজেদের দিমাগ লাগাচ্ছে। তাই বাংলাদেশে যেদিন দিমাগ লাগানো শুরু করবে, এই মাত্র কয়েকদিন আগেকার কথা, আমরা যখনই একটু উগ্র হয়েছিলাম তখন কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পার্টি এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় লিডার যারা রয়েছে তারা কিন্তু হাত জোড় করে ফেলেছিল। তা আজকে ডেটেও তাই হচ্ছে। দেখুন ওই বাঁশ ঝাড়েই থাকতে দিন, তাকে ডেকে আর পেছনে নেবেন না। যাই হোক বন্ধুরা, আজকে এই ছোট্ট আলোচনাটা আপনাদের সঙ্গে করলাম। আপনাদের মতামত কি? যদি জামাতে ইসলাম বাংলাদেশে আসে বিজয়ী হয়ে ইলেকশনে, তাহলে কি ভারত সরকার তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না ভালো রিলেশন আসবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আরো বন্ধু মহলে পাঠিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।